একজন কাউন্ট প্লিমাউথে যাওয়ার জন্য ট্রেনে উঠে বসলেন। কামরাটা পুরোপুরি ফাঁকা। তার স্যুটকেসটা রাখতে গিয়ে তিনি টের পেলেন যে সেটি ঢুকছে না। ভালো করে তাকাতেই দেখলেন সেখানে রয়েছে একটি মৃতদেহ। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম প্লিমাউথ এক্সপ্রেস রহস্য। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নিউ অ্যাবার্ট স্টেশনের প্ল্যাটফর্ম থেকে একজন কুলি একটা ভারী স্যুটকেস নিয়ে তাকে অনুসরণ করে কামরায় উঠল। স্যুটকেসটা সে ওপরে র্যাকে রাখতে যাবে, ঠিক সেই সময় তরুণ নাবিকটি তাকে বাধা দিয়ে বললেন, না না, ওটা নিচের সিটের ওপরেই রেখে দাও হে বাপু, পরে আমি ওপরে তুলে রাখবো খন র্যাকে। আর এই নাও এই তোমার মজুরি। কুলি মজুরি সমেত মোটা রকম বকশিস পেয়ে খুশি হয়ে বিদায় নিল। কামরার দরজা বন্ধ হওয়ায় যান্ত্রিক শব্দ হতেই কাঁপিত্তি জ্বালাকর একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। তর্কের জন্য এখানে গাড়ি বদল করুন, পরের স্টেশনে প্লিমাউথ। প্রথমে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে একসময় প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলল দ্রুতগতিতে। সারা কামরায় একমাত্র যাত্রী বলতে লেফটেন্যান্ট অ্যালেক্স সিম্পসনই। ডিসেম্বর মাসের হিমেল শীতল বাতাস গায়ে সূচ ফোটার মতো বিচ্ছিল যেন। তাই তিনি উঠে গিয়ে জানালার সারসিটা ট্রেনে নামিয়ে দিলেন। কিন্তু এরপরেই কেমন যেন একটা গন্ধ পেয়ে ফুরুকুচকে তাকালেন। কি এক অদ্ভুত গন্ধ যেন। তিনি যখন একবার পায়ের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন ঠিক এই রকমই একটা গন্ধ তার নাকে লাগতো। হ্যাঁ, সেটা ক্লোরোফর্মের গন্ধ। আসন বদল করে একটা জানালার ধারে পিঠ রেখে তিনি বসলেন। পিঠ রইল ইঞ্জিনের দিকে পেছন করে। পকেট থেকে পাইপ বার করে তিনি তাতে তামাক ভরে রাতের অন্ধকারে নীরবে একা একা ধূমপান করতে থাকলেন তিনি। অবশেষে তিনি আবার সক্রিয় হয়ে ওঠার জন্য স্যুটকেস খুলে কিছু কাগজ ও কিছু সাময়িক পত্রিকা বার করে আবার সেটাকে বন্ধ করে দিতে গেলেন। কিন্তু পারলেন না। আটকে গেল যেন কিসে, যেন কিছু একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে। এরপর তিনি নিজের মনে মনেই বললেন, শয়তান স্যুটকেসটা ঢুকছে না কেন, কে জানে। এই বলে তিনি স্যুটকেসটা বাইরে টেনে এনে মাথা নিচু করে সিটের তলায় কি আছে সেটা দেখার জন্য উকি মারলেন। মুহূর্তখানেক পরে রাতের নিস্তব্ধতা কুড়িয়ে ফেলে একটা আর্তনাদ ভেসে এলো সেই ট্রেনটার মধ্যে থেকে। ইচ্ছের বিরুদ্ধে কিছুক্ষণ পরেই ট্রেনটা থেমে গেল। মনে হয় কেউ বোধহয় ট্রেনটা টেনে থাকবে। পর বলল, বন্ধু, এই প্লিমাউথ এক্সপ্রেস রহস্যের ব্যাপারে তুমি যে গভীরভাবে আগ্রহী আমি তা জানি, তাই এটা পড়ো। প্রিয় মহাশয়, আপনার সুবিধা মতো যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে দেখা করলে আমি বাধিত হব। আপনার বিশ্বস্ত অ্যাভেঞ্জার হ্যালিডে। এই চিঠির সঙ্গে প্লিমাথ এক্সপ্রেসের যোগসূত্র ঠিক কোথায় সেটা আমার কাছে ঠিক পরিষ্কার হলো না। তাই এর ব্যাখ্যা পাওয়ার জন্য পরের দিকে সপ্রশ্ন চোখে তাকালাম। আমার প্রশ্নের উত্তরের জন্য পরও খবরের কাগজটা তার হাতে তুলে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলো। অতঃপর গতকাল রাতে একটা সাড়া জাগানো ঘটনা আবিষ্কৃত হয়। একজন তরুণ নৌ অফিসার প্লিমাউথ এক্সপ্রেসে চেপে প্লিমাউথে প্রত্যাবর্তনের সময় তার কামরার একটা সিটের নিচে জনৈক মহিলার মৃতদেহ দেখতে পান। মহিলার বুকে একটা ছোড়ার আঘাত ছিল। অফিসারটি তখন বুদ্ধি করে সঙ্গে সঙ্গে ট্রেনে অ্যালার্ম টেনে ট্রেনটির গতিরুদ্ধ করে দেন। বছর 30 বয়স হবে মহিলার, পরনে দামি পোশাক। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আর পরে এই খবরটা আমরা জানতে পারি সেই অভিশপ্ত প্লিমাউথ এক্সপ্রেসের কামরায় পাওয়া মৃত মহিলাকে শনাক্ত করা গেছে। তিনি হলেন মাননীয় মিসেস রুপার্ট ক্যারিংটন। এই পর্যন্ত পড়ার পর পর বলল, এবার নিশ্চয়ই ব্যাপারটা তোমার বোধগম্য হয়েছে। আর যদি না হয় আমি আরও বলছি। মিসেস রুপার্ট ক্যারিংটন বিয়ের আগে ছিলেন ফ্লোসি হ্যালিডে, আমেরিকার ইস্পাত জাতের সম্রাট বৃদ্ধ হ্যালিডের কন্যা। আর এই বৃদ্ধ পিতাই তোমাকে ডেকে পাঠিয়েছে? বৃদ্ধ মানুষটি আমার কাছে নতুন নন।
অতীতে আমি একবার তার সামান্য উপকার করেছিলাম বেয়ারে বন্ডের ব্যাপারে। এছাড়াও আমি যখন এক রাজকীয় ভ্রমণে প্যারিসে গিয়েছিলাম তখন অনেকেই আমাকে মাদামোয়াজেল ফ্লেসিকে দূর থেকে দেখিয়ে বলেছিলেন একে চিনে রাখুন। দারুণ ফুর্তিবাজ মেয়ে ছিলেন তিনি। বাধা বন্ধহীন আরও কিছু বেপরোয়া জীবন কাটাতে দেখেছিলাম তাকে, আর এর জন্য তাকে বেশ ঝামেলাও জড়িয়ে পড়তে হয়েছিল। ব্যাপারটা খুব খারাপ দিকে মোড় নিতে যাচ্ছিল। কী ধরনের ব্যাপার বলো তো? জনকীয় কাউন্ট দ্য লা নামে এক যুবকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। যুবকটি অত্যন্ত বাজে ধরনের, এই লেডি কিলার বলে যাকে আর কি। সে বেশ ভালোই জানতো কিভাবে সুন্দরী রোম্যান্টিক যুবতীদের আকর্ষণ করে তাদের সাময়িক প্রেমের জ্বরে ভাসিয়ে নিয়ে যেতে হয়। আর মেয়েটিও তার ফাঁদে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত তার বাবা তাদের ব্যাপারটা আন্দাজ করতে পেরে তাদের অবৈধ মেলামেশাকে বেশি দূর গড়াতে দেননি, আর তিনি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে আসেন। বেশ কয়েক বছর পরে তাদের বিয়ের খবর শুনেছিলাম বটে, কিন্তু আমিও স্বামীর ব্যাপারে কিছুই জানি না। মাননীয় রুপার্ট ক্যারিংটনকে কোনোভাবেই সুন্দরী আখ্যা দেওয়া যায় না। যুবকটি নিজের অর্থ সম্পদ ঘোড়দৌড়ের মাঠে খুইয়েছিল। আমার মনে হয় বৃদ্ধ হ্যালিডের সঞ্চিত অর্থ ঠিক সময় তাকে একেবারে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। এর থেকে আমার আবার এও মনে হয় একজন সুন্দর ও মার্জিত স্বভাবের কোনো পুরুষ যে নিতান্ত জ্ঞানহীন শয়তান হয়ে যেতে পারে তা ভাবা যায় না, তার জুড়িও পাওয়া যায় না। বেচারি মিসেস ক্যারিংটন, এমন একজন নিরপরাধ মহিলার জন্য খুবই দুঃখ হয় আমার। আমার আবার কি মনে হয় জানো, লোকটি তার দূরভিসন্ধির মনোভাব দেখিয়ে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছিল স্ত্রী নয়, তার অর্থই হলো প্রধান আকর্ষণ। আর এই স্বভাব প্রকাশ হয়ে পড়ার জন্যই প্রায় 2 বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বাজারে একটা গুজব রয়েছে তাদের দুজনের মধ্যে আইনসিদ্ধ ছাড়াছাড়ির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বৃদ্ধ হ্যালিডে একেবারে বোকা লোক নন। তিনি তার মেয়ের অর্থের দিকটা আটঘাট সে ভালোভাবে আটক করে রাখতেন, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি জোর গলায় বলতে পারি মাননীয় রুপার্ট ক্যারিংটন সাহেবের যে আর্থিক টানাটানি চলছিল তাতে কোনো সন্দেহ নেই। আমার খুবই অবাক লাগছে। তোমার অবাক লাগছে কেন? ওভাবে একতরফা কোনো সিদ্ধান্ত নিতে যেও না। আমার মনে হচ্ছে এ কেসে তুমি খুবই আগ্রহী। বেশ তো, তাই যদি হয় তাহলে মিস্টার হ্যালিডের সঙ্গে যখন দেখা করতে যাচ্ছি তুমি আমার সঙ্গে হও না কেন? চলে এসো। রাস্তায় নেমে পড়ে পরও বলল, ওই যে মোড়ের মাথায় একটা ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ, চলো ওখানে এগিয়ে যাওয়া যাক। মিনিট কয়েকের মধ্যেই আমেরিকান বিজনেস ম্যাগনেটের বাড়ির সামনে এসে হাজির হলাম আমরা। বাড়িটা তার ভাড়া করা। একজন পরিচারক আমাদের লাইব্রেরিতে পৌঁছে দিয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আমরা একজন বলিষ্ঠ মানুষের সঙ্গে মিলিত হলাম। অন্তর্ভেদী তার দৃষ্টি। বয়স হলেও ভদ্রলোকের গালগুলো বেশ টান টান। বয়সের ভারে খুব একটা ঝুলে পড়েছে বলে মনে হয় না। মাসিয়ে পোয়ারো, মিস্টার হ্যালিডে বলে উঠলেন, আমার মনে হয় আপনাকে আমি কি ব্যাপারে এখানে ডেকে এনেছি সে কথা না বললেও চলবে। আপনি নিশ্চয় খবরের কাগজে পড়ে সবই জেনে গিয়েছেন। আর একটা কথা মনে রাখবেন, আমি কোনো রাখ ঢাক পছন্দ করি না। আমি জানতে পেরেছি আপনি এখন লন্ডনেই আছেন। এক সময় বন্ডের ব্যাপারে আপনি আমাকে যেভাবে সাহায্য করেছিলেন তা আমি বেঁচে থাকতে ভুলতে পারবো না কখনো। স্কটল্যান্ড ইয়ার্ডের সকলেই সেরা গোয়েন্দাদের আমি কাজে লাগিয়েছি। একজন মানুষের জীবনে টাকাটাই শেষ কথা নয়। আমার সমস্ত অর্থ সম্পদ আমার প্রিয় কন্যার জন্যই সযত্নে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তাই এখন আমি বলছি, ওই শয়তানকে ধরে আনুন আমার কাছে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি তাকে ধরার জন্য যত টাকা লাগে লাগুক আমি শেষ পেনিটুকুও খরচ করব। টাকার জন্য একদম ভাববেন না। আমার এখন একটাই অনুরোধ আপনার কাছে, যে করেই হোক ওই শয়তানকে আমার হাতে তুলে দিন। পরও মাথা নেড়ে সায় দিল। ঠিক আছে মসিয়ে, আমি আপনার কেসটা গ্রহণ করলাম, কারণ আপনার মেয়েকে আমি বেশ কয়েকবার প্যারিসে দেখেছি। এখন যে পরিস্থিতিতে আপনার মেয়ে প্লিমাউথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত যা জানেন আমাকে সব খুলে বলুন, আর সেই সঙ্গে প্রাসঙ্গিক কোনো বিষয় থাকলে নিঃসংকোচে বলতে পারেন আমাকে। পরও মাথা নাড়ল।
মিস্টার হ্যালিডে আবার বলতে শুরু করলেন। ঠিক আছে, প্রথমেই আমি বলে রাখি, আমার মেয়ে আদেও প্রিমায়ুথে যাচ্ছিল না। আসলে যাচ্ছিল সোয়ানসির ড্যাচেসের বাড়ি, অ্যাভেনমিট কোর্টে একটা ঘরোয়া উৎসব চুক্তিতে। 12:14 প্যাডিংটন থেকে লন্ডন ছেড়ে আসে ট্রেনটা ব্রিস্টলে, যেখানে তাকে ট্রেনটা বদল করতে হয়। এসে পৌঁছায় 2:50-এ। অবশ্য প্রধান প্লিমাউথ এক্সপ্রেস ওয়েস্ট বাড়ি হয়ে যায়, তবে ব্রিস্টলের ধারে কাছে যায় না। 12:14 গাড়ি কোথাও না থেমে সোজা ব্রিস্টলে চলে যায়। পরে ওয়েস্টার্ন, টানটন, এক্সিটার এবং নিউটন অ্যাবটে আমার মেয়ে একাই ভ্রমণ করেছিল। সেই কামরাটা ব্রিস্টল পর্যন্ত সংরক্ষিত ছিল, আর ওর পরিচারিকা পরের একটা 3য় শ্রেণীর কামরায় ছিল। অ্যাভেনমেন্ট কোর্টের উৎসব খুবই আনন্দময় হওয়ার কথা ছিল, সঙ্গে কিছু বল ডান্সারেরও আয়োজন হয়েছিল। এর জন্যেই আমার মেয়ে ওর সমস্ত অলংকার সঙ্গে নিয়ে গিয়েছিল, যার মূল্য প্রায় $1,00,000 তো হবেই। 1 মিনিট, ওইসব দামি অলংকারের দায়িত্বে কে ছিল? আপনার মেয়ে নাকি তার পরিচারিকা? আমার মেয়ে সবসময়ই অলংকার বা দামি জিনিস নিজের কাছেই রেখে থাকে। সেই সব জিনিস সে রাখতো ছোট্ট নীল রঙের একটা মরক্কো চামড়ার ব্যাগে। তাই বুঝি? ঠিক আছে, আপনি বলে যান মসির। ব্রিস্টল স্টেশনে আমার মেয়ের পরিচারিকা জেন ম্যাসন আমার মেয়ের পোশাকের ব্যাগ, পোশাক আশাক যা ওর কাছে ছিল সব নিয়ে নিজের কামরা থেকে নেমে ফ্লোজির কামরায় চলে আসে। কিন্তু ফ্লোজি ব্রিস্টল স্টেশনে নামবে না বলেই খুব অবাক হয়ে যায় সে। ও আরও দূরে যেতে চাইছে। ও জেনকে আরও বলে ওর লাগেজগুলো স্টেশনের ক্লোক রুমে রেখে দিতে। এই ফাঁকে সে কোনো রেস্তোরাঁয় চা পান করে নিতে পারে। তারপর ফ্লোজির অপেক্ষায় থাকতে বলে। ও আবার ব্রিস্টলে ফিরে আসবে বিকেলের গাড়িতে। জেন অবাক হলেও আমার মেয়ে তাকে যা বলে সে তাই করে। ক্লোক রুমে আমার মেয়ের সব লাগেজ রেখে এসে সে চা খেয়ে নেয়। তারপর বিকেলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এলেও তার কোচি আর ফিরে এলো না। আর শেষ ট্রেনে আসার পরে সে ক্লোক রুমে লাগেজ যেমন ছিল তেমনি রেখেই স্টেশনের কাছেই একটা হোটেলে রাত্রে থাকার জন্য চলে যায়। আর আজ সকালে খবরের কাগজে আমার মেয়ের দুর্ঘটনার খবর পড়েই সে প্রথম যে ট্রেনটি পায় তাতেই শহরে ফিরে আসে। আপনার মেয়ে এই যে হঠাৎ ওর ভ্রমণ পথের যাত্রা বদল করে নেন, এ ব্যাপারে আপনি কিছু জানেন? আপনার মেয়ের কামরায় ওর পরিচিত কেউ কি উঠেছিল যার জন্য উনি যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হন? ঠিক তেমন নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না, তবে আমি যেটুকু জেনেছি তাই বলছি। জেন ম্যাসনের কথা মতো আমি জানতে পারি ব্রিস্টল স্টেশনে ফ্লোসি ওর কামরায় আদৌ একা আর ছিল না। ট্রেন কামরার একেবারে শেষ প্রান্তে এক ভদ্রলোককে জানলার বাইরে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। জানালার দিকে মুখ ফিরিয়ে থাকায় সে তার মুখটা দেখতে পায়নি। তা ট্রেনে করিডোরের ব্যবস্থা ছিল? হ্যাঁ, অবশ্যই। সেটা কামরা কোন দিক দিয়ে ছিল জেনে ব্যাপারে কিছু বলেছিল কি? হ্যাঁ, প্ল্যাটফর্মমুখী। আমার মেয়ে সেই করিডোরে দাঁড়িয়েই ওর পরিচারিকার সঙ্গে কথা বলছিল। তাহলে কি ধরে নেব? আপনার মনে কোনো রকম সন্দেহ নেই? ক্ষমা করবেন। পুয়ারো হঠাৎ উঠে দাঁড়িয়ে টেবিলে রাখা কালির স্ট্যান্ডটা সোজা করে রাখতে উদ্যত হলো। সেটা একটু বাঁকা অবস্থায় ছিল। তারপর সে আবার চেয়ারে বসে পড়ে বলল, জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে থাকাটা আমি আবার একেবারে পছন্দ করি না। আমার কথাগুলো আপনাকে খুব অবাক করে দিল, তাই না? সে যাই হোক, হ্যাঁ, যা বলছিলাম, আপনার মেয়ের যাত্রাপথ পরিবর্তন করার জন্য যে ওই লোকটি দায়ী তাতে আপনার বিন্দুমাত্র সন্দেহ নেই, তাই না? যুক্তি বিজ্ঞানের খাতিরে সেটাই তো মেনে নেওয়া উচিত, নাকি? লোকটি কে হতে পারে তার কোনো রকম ধারণা আপনার নেই? না, আমি দুঃখিত। এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। ঠিক আছে, এবার বলুন, আপনার মেয়ের মৃতদেহ কি করে আবিষ্কার হলো? একজন তরুণ নৌ অফিসার আমার মেয়ের মৃতদেহ আবিষ্কার করেন, আর তখনই তিনি আচমকা অ্যালার্ম চেন টেনে ট্রেন থামিয়ে ঘটনাটি পুলিশকে জানান। সেই ট্রেনে একজন ডাক্তার ছিলেন। তিনি আমার মেয়ের মৃতদেহ পরীক্ষা করে বলেন প্রথমে ওকে ক্লোরোফর্ম করা হয়েছে,
তারপর ওকে ধারালো একটা ছোড়ার আঘাতে খুন করা হয়। ট্রেন ব্রিস্টলে ছেড়ে যাওয়ার অনেক পরে সে ঘটনা ঘটে। সম্ভবত ব্রিস্টল ও ওয়েন্টন স্টেশনের মাঝামাঝি, কিংবা ওয়েন্টন ও টন্টন স্টেশনের মাঝামাঝি কোথাও। আর সে গয়নার বাক্সটা? গয়নার বাক্স কি বলবো মসিয়ে পোয়ারো, সেটা পাওয়া যায়নি, খোয়া গিয়েছে সেটা। আর একটা প্রশ্ন করবো মসিয়ে, মৃত্যুর পর আপনার মেয়ের বিষয় সম্পত্তির অধিকারী কে হচ্ছেন? ফ্লোমিস বিয়ের পরেই একটা উইল করেছিল। সেই উইলে ও ওর সমস্ত বিষয় সম্পত্তি ওর সদ্য বিবাহিত স্বামীকে দিয়ে যায়। আপনাকে একটা কথা বলে রাখি মসিয়ে পোয়ারো, আর সেটা হলো আমার জামাইকে কেন্দ্র করে আমি তাকে একজন নীতিজ্ঞান শূন্য শয়তান বলেই মনে করি। আমার মেয়ে ওর ভুল বুঝতে পেরে ওর স্বামীকে ছেড়ে চলে এসেছে। তারপর আমার পরামর্শে খুব শিগগিরই তার সঙ্গে আমার মেয়ে বিবাহ বিচ্ছেদ করতে যাচ্ছিল। বিবাহ বিচ্ছেদ কাজটা খুব একটা কঠিন ছিল না। আমি আমার মেয়ের টাকার এমন সুবন্দোবস্ত করে রেখেছিলাম যে যাতে ওর জীবদ্দশায় ওই শয়তানটা ওর টাকায় হাত দিতে না পারে। তবে ইদানিং ওরা দুজনে আলাদা আলাদাভাবে বসবাস করলেও শুনেছি ফ্লোসি বেশ কয়েকবারই তার দাবির টাকা মিটিয়েছিল। মনে হয় ফ্লোসি যে কোনো রকম কেলেঙ্কারি এড়ানোর জন্যই ওর স্বামীর অন্যায় দাবি মাঝে মাঝে মিটিয়ে গিয়েছে। তাই ওদের সম্পর্কে ইতি টানতেই আমি চরম ব্যবস্থা হিসেবে ওদের বিবাহ বিচ্ছেদের জন্য তৎপর হয়ে উঠি। গোড়ায় ফ্লসির আপত্তি থাকলেও শেষ পর্যন্ত আমার প্রস্তাবে সে রাজি হয়, এবং আমার উকিল ব্যারিস্টাররাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত হয়। তা মসিয়ে ক্যারিংটন এখন কোথায় আছেন বলতে পারেন? এই শহরেই আছে, আমার অন্তত তাই অনুমান। তবে আমার ওই অনুমান গতকাল সে শহরের বাইরে গিয়েছিল, আর গতকাল রাত্রেই ফিরে এসেছে। আমার মনে হয় আজ এই পর্যন্ত যথেষ্ট মসিয়ে। আপনি আমার মেয়ের পরিচারিকা ম্যাসানের সঙ্গে দেখা করবেন না? ও হ্যাঁ, নিশ্চয়ই, তাকে একবার ডেকে দেবেন। হ্যালিডে ঘন্টা বাজাতেই একজন পরিচারক এসে ঘরে ঢুকলো। পরিচারিকা ম্যাসনকে ডেকে আনার জন্য তিনি হুকুম করলেন। কয়েক মিনিট পরেই ঘরে এসে ঢুকলো ম্যাসন। তাকে দেখে বুঝলাম বেশ সম্ভ্রান্ত ঘরের পোড় খাওয়া মেয়ে এই জন ম্যাসন। ওই রকম একটা বিয়োগান্ত ঘটনা ঘটে যাওয়ার পর একজন সৎ পরিচারকের ভাবভঙ্গি যেরকম হওয়া উচিত ঠিক তেমনই ফুটে উঠতে দেখা গেল তার চোখে মুখে। পরও কোনো ভূমিকা না করেই ম্যাসনের উদ্দেশ্যে বলল, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে কয়েকটা প্রশ্ন করবো তোমাকে। গতকাল সকাল থেকে তো তুমি তোমার কর্ত্রীর সঙ্গে ছিলে, তখন তার হাব ভাব স্বাভাবিক ছিল বলে কি তোমার মনে হয়েছিল? তার মধ্যে কোনো রকম উত্তেজনা কিংবা ব্যস্ততা কি লক্ষ্য করেছিলে? ওহ না স্যার। কিন্তু ব্রিস্টলে পৌঁছে তিনি কি একেবারে অন্যরকম হয়ে যান? হ্যাঁ স্যার, তাকে খুবই বিচলিত দেখা যাচ্ছিল তখন। তিনি তখন এমনই নার্ভাস হয়ে পড়েছিলেন যে তিনি কি বলছেন তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না। তিনি ঠিক কী বলেছিলেন? ঠিক আছে, বলছি স্যার। আমার যতদূর মনে পড়েছে তিনি আমাকে বলেছিলেন, শোনো ম্যাসন, আমার আগের পরিকল্পনা একটু বদল করতে হয়েছে। একটা ব্যাপার এখানে ঘটে গেছে, মানে সেই কারণে আমি এই ব্রিটল স্টেশনে নামছি না। আমাকে সামনে এগিয়ে যেতেই হবে। লাগেজগুলো বের করে ক্লোকরুমে রেখে দাও, তারপর চা খেয়ে আমার জন্য অপেক্ষা করবে। মাদাম, আমি কি তাহলে এখানে অপেক্ষা করব আপনার জন্য? হ্যাঁ হ্যাঁ, স্টেশন ছেড়ে কোথাও যাবে না। পরের ট্রেনে আমি ফিরে আসব, তবে কখন আসবো ঠিক বলতে পারছি না। হয়তো অনেক দেরিও হতে পারে। বেশ, তাই হবে মাদাম। যদিও কর্ত্রীকে আমার কোনো প্রশ্ন করা উচিত নয়, কিন্তু সমস্ত ব্যাপারটাই আমার কাছে যেন অদ্ভুত বলে মনে হয়েছিল। তোমার কর্ত্রীর মতো ব্যাপার নয় বলে এই জন্য কি? হ্যাঁ স্যার, এ যেন তার স্বাভাবিরুদ্ধ বলে মনে হয়েছিল আমার। তা তোমার কি মনে হয়েছিল? হ্যাঁ স্যার, আমার কি মনে হয়েছিল জানেন? কামরায় সেই লোকটির জন্যই তার এই যাত্রাপথের পরিবর্তন। মাদাম তার সঙ্গে কথা না বললেও তিনি তাকে দু একবার এমনভাবে তাকিয়েছিলেন যেন তিনি জানাতে চাইছেন তিনি ঠিক করছেন কি না। কিন্তু তুমি তো সে ভদ্রলোকের মুখ দেখোনি। না স্যার, তিনি তো সারাক্ষণই আমার দিকে পিছন করে জানলার দিকে তাকিয়েছিলেন। তবুও ভদ্রলোকের কোনো বর্ণনা দিতে পারো? এই যেমন তার চেহারা, পোশাক, এইসব আর কি। ওর পরনে ছিল হালকা রঙের ওভারকোট আর মাথায় ভ্রমণ টুপি। লম্বা রোগাটে চেহারা, টুপির নিচে মাথার পিছনটা বেশ কালো।
উনি তোমার কর্তির স্বামী মিস্টার ক্যারিংটন নন কোনোভাবেই। এইবার ম্যাসনকে একটু অবাক হতে দেখা গেল। ও না স্যার, আমার তা মনে হয় না। কিন্তু তুমি একেবারে নিশ্চিত নও? ওর মতো চেহারা হলেও হতে পারে, কিন্তু স্যার উনি যে হতে পারেন এ কথা আমি ভাবতেই পারিনি। খুব বেশি তো ওকে দেখিনি, মাঝে 2-1 বার ছাড়া। তাই আমি জোর দিয়েও বলতে পারছি না উনি নন। পোয়ারো কার্পেটের উপর থেকে একটা আলপিন কুড়িয়ে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা নিরীক্ষণ করতে থাকলো। তারপর চোখ তুলে সামনে ম্যাসনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি তোমার কর্তির কামরায় ওঠার আগেই ভদ্রলোক ব্রিস্টল স্টেশন থেকে সেই কামরায় উঠেছিল, এইটা হওয়া কি সম্ভব? হ্যাঁ স্যার, সেটা হলেও হতে পারে। আসলে আমার কামরায় খুব ভিড় ছিল, তাই ব্রিটল স্টেশনে নামতে আমার একটু দেরি হয়ে গেছিল। তাছাড়া প্ল্যাটফর্মেও বেশ ভিড় ছিল, তাই তাতেও দেরি হয়ে থাকতে পারে। তবে এটা হলে তিনি মাদামের সঙ্গে কথা বলার জন্য 2-1 মিনিট সময় পেয়ে থাকতে পারেন। আমি নিশ্চিত তিনি করিডর হয়ে এসেছিলেন। হ্যাঁ, সেটাই তো সম্ভব। আপনি কি জানেন মাদাম কি পোশাক পরেছিল? খবরের কাগজে তার বিবরণ দিলেও তোমার মুখ থেকে শুনতে চাই খবরটা ঠিক কিনা। তার পরনে ছিল সাদা টর্ক স্যার, সেই সঙ্গে সাদা বুটিকের ওড়না, নীল রঙের পশমের কোট এবং শার্ট। বেশ নজর কাড়ার মতো। হ্যাঁ, ইন্সপেক্টর জ্যাপের ধারণা এর থেকে অপরাধটা কোথায় যে অনুষ্ঠিত হয় তা জানতে বিশেষ সুবিধা হবে। পোশাকটা এতই আকর্ষণীয় ছিল যে যে কেউ ওকে একবার দেখে থাকলেই ঠিক চিনে রাখতে পারবে। ধন্যবাদ মাদাম ওয়াজেল। পরিচারিকা ঘর থেকে বেরিয়ে গেল। ভালো কথা, এইখানে আমি যা করার করেছি। কেবল মসিয়ে আমি আপনাকে একটা কথাই শুধু বলবো, আমাকে সব কিছু বলুন, সব কিছুই। আমি যা বলবার সব কিছুই বলেছি। আপনি নিশ্চিত? তাহলে আমার বলার কিছু নেই আর করারও কিছু নেই, আর সেই জন্য এই কেসে তদন্ত করতে আমি নারাজ। কিন্তু কেন? কারণ আপনি আমার সঙ্গে খোলাখুলিভাবে সব কথা বলেননি। আমি কথা দিচ্ছি। না, আপনি কিছু একটা গোপন করছেন। মসিয়ে পোয়ারো, আমার মনে হয় এটাই আপনি চান, কিন্তু আমি ভেবে পাচ্ছি না এটার কথা আপনি জানলেনই বা কী করে। পোয়ারো একগালে এসে কাগজের ভাঁজখানা ধীরে ধীরে খুলল। বাঁকা বাঁকা অক্ষরে হাতে লেখা একটি চিঠি। পোয়ারো জোরে জোরে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় মাদাম, আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে এই আশায় খুবই আনন্দের সঙ্গে অপেক্ষা করতে আমার যে কি ভালো লাগছে সেটা আপনাকে কি করে বোঝাবো আমি ঠিক ভেবে পাচ্ছি না। আমার চিঠির যে কি চমৎকার জবাব আপনি দিয়েছেন তাতে আমি আর আমার নিজের ধৈর্য ধরে রাখতে পারছি না। প্যারিসের সেই সুন্দর দিনগুলোর কথা আমি আজও ভুলতে পারিনি। আপনি কাল লন্ডন ছেড়ে চলে যাচ্ছেন বলে খুবই বেদনা বোধ করছি। যাই হোক, আপনি যা ভাবছেন হয়তো তার আগেই আমি আমার হৃদয়ে যে মেয়েকে শ্রেষ্ঠ আসনে স্থাপিত করে রেখেছি তার আরও একবার সাক্ষাৎ পেতে চলেছি। বিশ্বাস করুন প্রিয় মাদাম, আপনার প্রতি আমার আনুগত্যের যাবতীয় প্রতিশ্রুতি ও অনুভূতি আজও অপরিবর্তিত রয়েছে। আর্মান্ড দ্য লা। পোয়ারো মাথা নিচু করে চিঠিটা হ্যালিডেকে ফেরত দিল। মসিয়ে, আমার ধারণা আপনি বোধহয় জানতেন না আপনার মেয়ে আবার কাউন্ট দ্য লা রসেফুরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কি বলবো মসিয়ে, ব্যাপারটা আমার কাছে প্রথমে বজ্রাঘাতের মতো বলেই মনে হয়েছিল। এই চিঠিটা আমি পেয়েছি আমার মেয়ের হাত ব্যাগ থেকে। আপনি তো জানেন এই কাউন্ট লোকটা অত্যন্ত জঘন্য চরিত্রের। এমন কোনো হীন কাজ নেই যা সে করতে পারে না। পোয়ারো মাথা নেড়ে সায় দেয়। কিন্তু আমি জানতে চাই মসিয়ে পোয়ারো, এই গোপন চিঠিটার কথাটা আপনি টের পেলেন কি করে? কথাটা শুনে আমার বন্ধুবর হাসল, তেমনি হাসতে হাসতে বলল, না মসিয়ে, আমি ঠিক জানতাম না, কিন্তু কেবল পায়ের বা আঙুলের ছাপ আর পোড়া সিগারেটের ছাই পরীক্ষা করলেই একজন গোয়েন্দার পক্ষে যথেষ্ট নয়। তাকে অবশ্যই একজন ভালো মনস্তাত্ত্বিক হতে হয়। আমি জানি আপনি আপনার জামাইকে পছন্দ করেন না, বিশ্বাসও করেন না। আপনার মেয়ের মৃত্যুতে লাভবান হবে সে। পরিচারিকা ম্যাসন ট্রেনে সেই লোকটির চেহারার যা বর্ণনা দিয়েছে তার সঙ্গে আপনার জামাইয়ের অনেকটা মিল আছে। তা সত্ত্বেও আপনি তাকে সন্দেহ করছেন না কিংবা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন না। কিন্তু কেন?
আপনার এই মনোভাব থেকে আমি অনুমান করে নিলাম আপনি নিশ্চয়ই অন্য কাউকে সন্দেহ করছেন, আর তাই ধরে নিলাম আপনি নিশ্চয়ই কিছু গোপন করছেন। আপনি ঠিক মসে ফোয়ারো। এই চিঠিটা পাওয়ার আগ পর্যন্ত রুপার্টের অপরাধ সম্পর্কে আমার মনে কোনো রকম সন্দেহ ছিল না, কিন্তু এই চিঠিটার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভয়ঙ্করভাবে অস্থির হয়ে উঠেছি। হ্যাঁ, কাউন্ট বলেছে অনেক অনেক আগে, আর সম্ভবত আপনার ভাবনার অনেক আগে এটা ঘটে গেছে। আর এর থেকে সম্ভবত ধরে নেওয়া যায় যে আপনি তার পুনরাবির্ভাবের কথা টের না পাওয়া পর্যন্ত সে আপনাকে অপেক্ষা করাতে চায়নি। তাই কি সে লন্ডন থেকে 12টা 14 ট্রেনে ভ্রমণ করছিল এবং ব্রিস্টল স্টেশনে আপনার মেয়ের কামরায় করিডোরে এসে হাজির হয়েছিল। আর আমার স্মরণশক্তি যদি ঠিক হয় আর আমার যতদূর মনে হয়, কাউন্ট দ্য লার্ড আসিফুরের গায়ের রং গাঢ় আসে দীর্ঘতই। কোটিপতি ব্যবসায়ী মাথা নেড়ে সায় দিল। বেশ, আমি তাহলে আপনাকে এখন বিদায় জানাচ্ছি মসিয়ে। আর একটা কথা, আমার ধারণা স্কটল্যান্ড ইয়ার্ডে নিশ্চয়ই আপনার মেয়ের সমস্ত অলংকারে একটা তালিকা আছে। হ্যাঁ, আমার বিশ্বাস ইন্সপেক্টর জ্যাপও এসে পড়েছেন। ইচ্ছে করলে আপনি এ ব্যাপারে ওর সঙ্গে আলোচনা করতে পারেন। জ্যাব আমাদের এক পুরনো বন্ধু, তাই তিনি পরকে একটু অনুযোগের সঙ্গে স্নেহভরা অভ্যর্থনা জানালেন। কেমন আছো মসিয়ে পোয়ারো? যদিও আমাদের পথ আলাদা, তবু আমাদের মধ্যে কিন্তু কোনো রকম খারাপ মনোভাব নেই। কি বলো? তা তোমার ওই ছোট্ট ধূসর কোষের খবর কি? ক্রমশ শক্তিশালী হচ্ছে তো? পরও উজ্জ্বল দৃষ্টি দিয়ে তাকালো তার দিকে। ওগুলো বেশ ভালোভাবেই কাজ করছে বন্ধু। সে তো খুব ভালো কথা। তা মাননীয় রুপার্টকে কি মনে হয় তোমার? জোচ্চোর নাকি কোনো অসাধু লোক? হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমাদের এই সম্মানিত ব্যক্তিটির খবরের শিরোনাম। কি বলো? আমরা সব জায়গায় নজর রাখছি, যদি তার সন্ধান পাওয়া যায় সেই কারণে আর কি। গহনাগুলো বিক্রি হয় কিনা তারও খোঁজ খবর নিচ্ছি। আমার ধারণা কেউ ওগুলোর শুধু চাকচিকা দেখার জন্যই কাছে রেখে দেবে না। আর একটা ব্যাপারেও খোঁজ নিচ্ছি, এই রুপার্ট ক্যারিংটন গতকাল কোথায় ছিল? ব্যাপারটা খুবই রহস্যময়। তার ওপর নজর রাখার জন্য একজন লোককে লাগিয়েছি। এই সাবধানতা অবলম্বনটা করাটাও ঠিকই, তবে কি জানো, কোথায় একদিন দেরি হয়ে গেছে। তোমার সব কিছুতেই ঠাট্টা মসে পড়ো। ও ভালো কথা, আমি এখন যাচ্ছি প্যাডিংটন, তারপর যাব বিস্ট্রেল, ওয়েস্টার্ন আর টনটনে। চলি তাহলে, কেমন? সন্ধেবেলায় এসে তোমার এই অভিযানের ফলাফল জানাবে তো? অবশ্যই, যদি ফিরে আসি। আমাদের ইন্সপেক্টর মশাই দেখছি কেবল গতিতেই বিশ্বাসী। জ্যাব চলে যেতেই পরও নম্রভাবে মন্তব্য করল, উনি ঘটনাস্থলে সর্বত্র ঘুরে ঘুরে পায়ের চাপ খুঁজবেন, সিগারেটের ছাই সংগ্রহ করবেন। ভয়ঙ্কর ব্যস্ত মানুষ উনি। তিনি যে কি ভীষণ ঈর্ষা পরায়ণ তা ভাষায় বোঝানো যায় না। ওকে যদি মনস্তত্ত্বের কথাই বলি, আমার বন্ধুটি কি করবে জানো? হাসবেন এবং নিজের মনেই বলবেন, বেচারা বৃদ্ধ পোয়ারো, ওর বয়স হয়েছে, ক্রমেই কেমন ভীমরতিগ্রস্ত হয়ে উঠেছে। জ্যাপ হলেন এই প্রজন্মের তরুণ প্রতিনিধি। নিজেকে তিনি এমনই মনে করেন, ক্রমাগত দরজায় করাঘাত করেন। তিনি নিজেকে যতই তরুণ ভাবুন না কেন, তার চোখ যে ভ্যাপসা হয়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ছে, এই বাস্তব সত্যটা স্বীকার করতে তিনি বোধহয় ভয় পান। তা না হলে বেচারা মিছিমিছি দরজার উপরে ঠকঠক করতে যাবেনই বা কেন, বিশেষ করে দরজাটা যখন খোলাই ছিল। এখন তুমি কি করবে পরও? আমাদের খুশি মতো কাজ করার অধিকার হয়ে গেছে। আমরা স্বাধীন। 3 পেনি খরচ করার স্বাধীনতা আমাদের মধ্যে হয়ে গেছে অনেক আগেই। রিজে ফোন করব, ওখানেই তোমার আমার কাউন্ট রয়েছে, লক্ষ্য করে থাকবে নিশ্চয়ই। তারপরে কাজ ছেড়ে সরাসরি আমার ঘরে ফিরে যাব, কারণ অনেকটা পথ চলে পা দুটো ব্যথা করছে। আর তুমি তো দেখছো এর মধ্যে দুবার আমি হোঁচট খেয়েছি, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু হট বাথ নিতে চাই। পরের দিন সকালের আগে পরোর সঙ্গে আর আমার দেখা হলো না। আর যখন দেখা হলো তখন তাকে কবজি টুপিয়ে প্রাতরাশ সারতে দেখলাম। আমি নিজে নিজেই আগ্রহী হয়ে জানতে চাইলাম, কি খবর? কিছুই না। কিন্তু জ্যাপ আমি তাকে দেখিনি। আর কাউন্ট? গতকালের আগে সে রিস ছেড়ে চলে গেছে। তার মানে খুনের দিনই? হ্যাঁ, ঠিক তাই। তাহলে তো ব্যাপারটা এখানেই মিটে গেল। রুপার্ট ক্যারিংটনের অ্যালিবাই খুবই পরিষ্কার যে সে নির্দোষ। কারণ কাউন্ট দ্য লার্ড আসিফুর রিসে চলে গেছে বলে। হেস্টিংস, তোমার চিন্তাগুলো বড্ড দ্রুতগামী।
সব ব্যাপারে বড্ড তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলো, ভাববার সময় নাও না। যাই হোক, অনুসরণ করে তাকে গ্রেপ্তার করতে চাও, কিন্তু তার মোটিভ কি? $1,00,000 গয়না চুরি করা যে কোনো লোকেরই মোটিভ হতে পারে, কিন্তু না, আমার প্রশ্ন অন্য। মেয়েটিকে খুন করা হলো কেন? শুধু গয়নাগুলো চুরি করলেই তো পারতো সে। তিনি তো তার স্বামীকে অভিযুক্ত করতে যেতেন না। কেন নয়? কারণ তিনি একজন মহিলা, তার উপরে এককালে তিনি কাউন্টকে ভালোবাসতেন। অতএব তিনি নীরবে তার এই ক্ষতি স্বীকার করে নিতেন। আর কাউন্ট মেয়েদের মনস্তত্ত্ব বেশ ভালোই বোঝেন, তাই তার এই সাফল্য। অপরদিকে রুপার্ট ক্যারিংটন খুন করে থাকলে গয়নাগুলো কেনই বা সে চুরি করতে যাবে, যার সঙ্গে ভয়ঙ্করভাবে তার জড়িয়ে পড়া সম্পর্ক জড়িত? অন্ধের মতো। সম্ভবত তোমার কথাই ঠিক বন্ধু। ওই যে জ্যাপ চলে এসছে, আমি ওর কড়াঘাতের শব্দ চিনি। ইন্সপেক্টর জ্যাপ নক করেই ঘরে ঢুকে খুশি মেজাজে বললেন, এইমাত্র ফিরলাম আমি, বুঝলে? আমি বেশ ভালো কাজ করেছি। আর তুমি? আমি আমার ধারণাগুলো শুধু একটু গুছিয়ে নিয়েছি। শান্তভাবে উত্তর দিল পোয়ারো। জ্যাপ উচ্ছ্বাসিতভাবে হেসে উঠলেন, চিৎকার করে আমাকে বলে উঠলেন, বন্ধু, আমরা অসময়ে বড় বুড়িয়ে যাচ্ছি গো। আমাদের বয়সে এটা একেবারেই অচল। আমাদের কাজ খুবই পাকাপোক্ত। কি আর এমন পাকাপোক্ত কাজ শুনি? বেশ, আমি কি করলাম তুমি জানতে চাও? আন্দাজ করার জন্য আমায় অনুমতি দেবে? বেশ, তাহলে শোনো। যে ছুরি দিয়ে মিসেস ক্যারিংটনকে খুন করা হয়েছিল, তুমি সেটা সন্ধান পাও ওয়েস্টার্ন এবং টনটন স্টেশনে মাঝামাঝি রেল লাইনের পাশে। এছাড়া যে ছোকরা খবরের কাগজের বিক্রেতা ওয়েস্টার্ন হোটেলে মিসেস ক্যারিংটনের সঙ্গে কথা বলেছিল, তার সাক্ষাৎকারও তুমি নিয়েছো, এই তো? কিভাবে এত সব খবর তুমি জানলে তা বলতে পারবো না, তবে বলো না যে তুমি তোমার সেই বিখ্যাত ধূসর কোষের সাহায্যটা নিয়েছো। তুমি যে আমার ধূসর কোষের ক্ষমতা একটিবারের জন্য হলো স্বীকার করে নিয়েছো, তাতে আমি গর্বিত। এখন বলো, মিসেস ক্যারিংটন সেই ছোকরা কাগজ বিক্রেতাকে কি অ্যাক্সিলিং দিয়েছিলেন? না, আধ গ্রাউন্ড। এইসব আমেরিকানরা বড্ড বেশি বেহিসাবি খরচ করে থাকে। আর কৃতজ্ঞতা স্বরূপ ছোকরা মিসেস ক্যারিংটনকে ভোলেনি, তাই তো? না ভোলারই তো কথা। প্রতিদিন কি আর আধ গ্রাউন্ড পাওয়া যায়? মিসেস ক্যারিংটন ছোকরাটাকে ডেকে দুটি পত্রিকা কেনেন। একটি পত্রিকায় ওই জনৈক মেয়ের ছবি ছিল নীল পোশাকে। তিনি সঙ্গে সঙ্গে ছেলেটিকে ডেকে বলেছিলেন আমার সঙ্গে এটার খুব মিল আছে। ও, ছোকরা তাকে খুব ভালো করেই মনে রেখেছে। আবার আমার কাছে এই যথেষ্ট। ডাক্তারের মতে খুন অনুষ্ঠিত হয় টনটন স্টেশনের আগে। ছুরিটা খুন করার পরেই যে কামরার বাইরে ছুঁড়ে ফেলে দেবে সে আমি অনুমান করে নিয়েছিল। তাই একটু খোঁজাখুঁজি করতে রেল লাইনের ধারে সেটা পেয়ে গিয়েছি। আমি টনটন স্টেশনে আমাদের ওই লোকটার খোঁজ করি, কিন্তু কেউ তার হদিস দিতে পারেনি। বিরাট স্টেশন যাত্রীদের ভিড়ে কেই বা তার চেহারা মনে রাখতে পারবে? সম্ভবত লোকটা পরের ট্রেনে লন্ডনে ফিরে এসে থাকবে। খুব সম্ভব তাই। তবে এখানে ফিরে এসে আমি অবশ্য আর একটা খবর পেয়েছি। অলংকারগুলোর হাত বদল হয়ে গিয়েছে, আর সেগুলোর মধ্যে বড় পান্নাটা গতকাল রাতেই বন্ধক দেওয়া হয়। চেনা অপরাধীদের মধ্যেই কেউ একজন করে থাকবে। কে হতে পারে আন্দাজ করতে পারো? জানি না, তবে সে যে একজন ছোটখাটো বেটে লোক তা আমি জানি। তোমার কথা ঠিক পড়ো, সে বেঁটেই বটে। তার নাম রেড নার্কি। রেড নার্কি কে? একজন বিশেষ রত্নালঙ্কার চোর। তবে সে খুনের ব্যাপারে বড় একটা জড়াতে চায় না। সাধারণত একটি মেয়ের সঙ্গে কাজ করে সে, ওই গ্রেসি কিড, কিন্তু মনে হয় না সে এই ব্যাপারে জড়িত। তবে সে যদি সব সমেত ইংল্যান্ডে পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কথা আলাদা। নার্কিকে গ্রেপ্তার করেছেন? অবশ্যই, কিন্তু মনে রেখো ভাইয়া, আমরা অন্য লোককেই খুঁজছি যে মিসেস ক্যারিংটনের কামরায় উঠেছিল। খুনের পরিকল্পনাটা তারই, কিন্তু হয়তো তার বন্ধু বলে নার্কি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। নার্কির বন্ধুকে আমি হয়তো খুঁজে বার করতে পারি। ঠিক আছে, এও কি তোমার ওই ধূসর মস্তিষ্ক প্রসূত ধারণাগুলির একটি? এই বয়সেও তুমি যে কি করে ঠিক সময়ে এমন সব চমৎকার ধারণার কথা হাজির করো ভাবতেই পারি না। অবশ্য শয়তানের ভাগ্য তোমার, সে কথা স্বীকার করতেই হবে। কে জানে, হয়তো তাই। তোমার কথাই ঠিক। হেস্টিংস, আমার টুপিটা দাও তো। চললাম, শুভ কাজ ফেলে রাখতে নেই। কি যা ঠিক বলিনি? আমার শুভেচ্ছা রইল পোয়ারো।
রাস্তায় নেমে প্রথমেই একটা চলন্ত ট্যাক্সিকে বড় হাত নেড়ে থামিয়ে উঠে পড়ল তাতে। তাকে অনুসরণ করে আমিও ওর পাশে গিয়ে বসলাম। বড় ট্যাক্সি চালককে পার্ক লেনে যাওয়ার নির্দেশ দিল। আমরা হ্যালিডের বাড়ির সামনে পৌঁছে ট্যাক্সি থেকে নামলাম। তারপর বাড়ির দরজার সামনে এসে বড় বেল টিপল। একজন পরিচারক দরজা খুলে দিলে বড় নিচু গলায় তাকে কি যেন বলল। তারপর সে আমাদের বাড়ির ওপরতলার একটা ছোট সাজানো গোছানো ঘরে নিয়ে গেল। বড় ঘরে ঢুকেই তার স্বভাবসুলভ ভঙ্গিমায় সেখানকার সব জিনিসপত্রের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে জারিপ করতে থাকলো। একসময় তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল একটি ছোট কালো ট্রাঙ্কের উপর। সেখানে হাঁটু মুড়ে বসে ওই ট্রাঙ্কের উপর আটার লেবেলটা নিরীক্ষণ করতে লাগলো। তারপর পকেট থেকে একখানা তার বার করলো। শোনো, তুমি এখনই গিয়ে তোমার মনিব মিস্টার হ্যালিডেকে এখানে আসতে বলো। বড় সেই পরিচারককে হুকুম করল। পরিচারক তার মনিবকে ডাকতে চলে যেতেই বড় চটজলদি দক্ষ হাতে তার নিপুণ কৌশলে সেই তারটার সাহায্যে তালাটা খুলে ফেলল এবং তেমনি তত্র হাতে ট্রাঙ্কের ঢাকাটা খুলে ফেলে ভেতরে সমস্ত পোশাক এক এক করে মেঝের উপর রাখতে শুরু করলো। এই সময় সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল এবং একটু পরেই হ্যালিডে ঘরে এসে ঢুকলেন। হ্যালিডে চিৎকার করতে থাকেন যে, আপনি এখানে কি করছেন মশিয়ে পড়ো? বড় বলল, মসে আমি এটার খোঁজই করছিলাম। এই বলে বড় ট্রাঙ্কের ভেতর থেকে উজ্জ্বল নীল রঙের কোট, স্কার্ট আর নরম পশমের একটা টুপি টেনে বার করলো। মিসেস ক্যারিংটনের পরিচারিকা জেন ম্যাসন এই সময় ঘরে ঢুকেই চিৎকার করে উঠল। তার কথায় তীব্র প্রতিবাদ উচ্চারিত হলো। চিৎকার শুনে ঘুরে তাকাতেই তাকে দেখতে পেলাম। হেস্টিংস, এখনই ঘরের দরজাটা বন্ধ করে দাও। ধন্যবাদ। আমি তার নির্দেশ মতো কাজ করতেই সে তার পরবর্তী নির্দেশ গিয়ে বলল, এবার ঘরের ভেতর থেকে দরজা থেকে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়ো। এখন মিস্টার হ্যালিডে, আসুন আপনার সঙ্গে গ্রেসি কিড ওরফে জ্যান ম্যাসনের সঙ্গে পরিচয় করে দিই। খুব শীঘ্রই ওর সহযোগী রেড নার্কির সঙ্গে মিলিত হবে আর ওদের কড়া পাহারায় থাকবেন ইন্সপেক্টর জ্যাপ। বড় হাত নেড়ে নিজে থেকেই আবার বলল, এটা খুব সহজ ব্যাপার। হ্যাঁ, যা বলছিলাম, ব্যাপারটা খুবই সহজ। জেন ম্যাসন বারবার তার মাদামের পোশাকের প্রতি যেভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল তাতে প্রথমে সন্দেহ হয় তার উপরে আমার। মিসেস ক্যারিংটনের পোশাকের প্রতি আমাদের নজর দেওয়ার জন্য কেনই বা অত উদ্গ্রীব হয়ে উঠেছিল। তখন তার একটা কথা আমার সন্দেহ হলো। হেস্টিংস, তোমার মনে আছে একমাত্র এই পরিচারিকাই বিস্ট্রাল থেকে একজন আগন্তুককে মিসেস ক্যারিংটনের কামড়ে উঠতে দেখেছিল বলে দাবি করেছে। এখন ডাক্তারি রিপোর্টে দেখা যাচ্ছে যে ট্রেনটা ব্রিস্টল স্টেশনে পৌঁছানোর আগেই মিসেস ক্যারিংটন খুব সহজেই খুন হয়ে থাকবেন। আর তাই যদি হয় তাহলে সেই সময় এই পরিচারিকা নিশ্চয়ই একজন সহযোগী হিসেবে কাজ করে থাকবে। আর সে যদি কারো সহযোগী হয়ে কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই একা নিজের সাক্ষ্যের ওপরে সে নির্ভর করবে না। আর সেই কারণে সে বারবার মিসেস ক্যারিংটনের ওই দুমড়ানো পোশাকের কথা উল্লেখ করতে চেয়েছেন। আর চেয়েছে এই কারণেই যে কেউ যদি ব্রিস্টল স্টেশনের পরেও অন্য কোথাও নজর কাড়া পোশাকের মহিলাকে দেখে থাকে তাহলে সে জোর দিয়ে বলতে পারবে মিসেস ক্যারিংটনকেই দেখেছে। এরপরের আমি সমস্ত ঘটনাগুলোকে এক এক করে সাজাতে থাকি। পরিচারিকা ম্যাসনের কাছে নিশ্চয়ই ডুপ্লিকেট পোশাক ছিল। সে আর তার সহযোগী লন্ডন আর ব্রিস্টলে মাঝামাঝি কোথাও মিসেস ক্যারিংটনকে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে আর তারপরে ছুরি দিয়ে খুন করে থাকবে। সম্ভবত পথে কোনো টানেলের সুযোগ নেই তার এই নিষ্ঠুর কাজটি সে সম্পন্ন করে থাকবে। কর্তৃর মৃতদেহ একটা সিটের নিচে চালান করে দিয়ে পরিচারিকা সেই চমকালো পোশাক পরে মিসেস ক্যানিংটনের বেশ ধারণ করে থাকবে। পরবর্তী স্টেশন উইনস্টনে সবাই যাতে তাকে এই বেশে দেখে তার জন্য। কিন্তু সেটা শনাক্ত করবে কিভাবে? সম্ভবত কোনো খবরের কাগজে বিক্রেতার ছোকরাকেই সে বেছে নেবে। মোটা টাকার টিপস দিয়ে তার মনে রাখার ব্যাপারটা খাড়া করা হবে। এছাড়াও পত্রিকার মলাটের ছবির সঙ্গে তুলনা করে ব্যাপারটাকে আরও অবিশ্বাসযোগ্য করে তোলা হয়। আরও আছে, ট্রেনটা উইনস্টন ছাড়ার পরে ম্যাসন ছোড়াটা কোথাও ছুঁড়ে ফেলে ওখানেই যে তার কর্তৃকে খুন করা হয়েছে এমন ধারণার জন্ম দেয়। আর পোশাক বদল করে টনটন স্টেশনে ট্রেন থেকে নেমে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিস্টলে ফিরে আসে। ওই স্টেশনেই তার সহযোগী মিসেস ক্যারিংটন লাগেজ ক্লোকরুমে রেখে গিয়েছিল। তার সহযোগী ম্যাসনের হাতে লন্ডনে ফেরার টিকিট তুলে দিয়ে সে তখনই পরের স্টেশনে লন্ডনে ফিরে যায়। আর সে তার ভূমিকা পালন করার জন্য কিছুক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করার পরে একটা হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকালে শহরে ফিরে যায়। জ্যাব যখন তার অভিযান থেকে ফিরে এসে আমাকে সমস্ত ধরনের সমর্থন করলো তখন সমস্ত ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল।
তিনি আরও জানালেন, একজন দাগি অপরাধী গয়নাগুলো বিক্রি করেছে। আমি জানতাম সে অপরাধী আর যে হোক না কেন, চেইন মেশিনে বর্ণিত লোকটা ঠিক উল্টোটাই হবে। আমি যখন শুনলাম লোকটি নাকি রেড নার্কি, যে কিনা সবসময় গ্রেসি কিটকে নিয়ে কাজ করে থাকে, তখন আমি বুঝে গেলাম কোথায় পাবো তাকে। এই বিষয়ে আমি যতই ভেবেছি ততই বুঝেছি এ ব্যাপারে তার কোনো ভূমিকাই নেই। কোনোভাবেই সে এই খুনের সঙ্গে নিজেকে জড়াতে চাইবে না। এটা তার চরিত্রের পরিপন্থী, যার সঙ্গে কোনো মিল নেই। আমি আপনার কাছে অত্যন্ত ঋণী। আমি যে চেক আপনাকে দেব তা কোনোভাবেই আপনার উপযুক্ত পারিশ্রমিক হবে না। পোয়ারো অম্লান হাসি হেসে বিড়বিড় করে আমাকে বলল, আমাদের ভালো মনের জ্যাপি আসলে সরকারি কৃতিত্বটুকু পাবেন, ঠিক আছে। আর যেহেতু তিনি তার গ্রেসি কিটকে পেয়েছেন, আমি কিন্তু মনে করি ওই যে আমেরিকানরা যেমন বলে থাকেন, তার ছাগলটি পেয়ে গেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।